আমরা যদি বলি যে গ্যালিলিও রূপান্তর, তাহলে এই গ্যালিলিও রূপান্তর কি জিনিস তোমাকে জিজ্ঞেস করলাম, তাহলে তোমার ভিতরে কি আসে, মানে তুমি কি উত্তর দেবে, আসলে বিষয়টা কি? গাণিতিক হিসাব নিকাশ গুলো পরে, কিন্তু এটা বলতে তুমি কি বুঝো, তোমার কাছে কি মনে হয়, কেউ বলতে পারবা দুই এক লাইনে? পারবা না? পরস্পরের সাপেক্ষে যদি ধ্রুব বেগে গতিশীল থাকে তাহলে হচ্ছে দুইটা প্রসঙ্গ কাঠামোর স্থান আর কালের মধ্যে সম্পর্ক, মানে সমীকরণ, যেসব সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়। দুইটা কাঠামোর মধ্যে সম্পর্ক। আচ্ছা, দুইটা কাঠামোর মধ্যে কি সম্পর্ক, কিসের, মানে সময়ের, অবস্থানের, বেগের, স্থান ও কালের, ত্বরণের, স্থান ও কালের। স্থান বলতে আমরা কি বুঝি? স্থান বলতে কি দূরত্ব বুঝি, না স্থানাঙ্ক বুঝি, আসলে কি বুঝি? স্যার কোন একটা জায়গা বা মাধ্যম, কোন একটা জায়গা। আর কাল বলতে আমরা তো সময় বুঝি। জি স্যার। আচ্ছা, এটুক আমরা ধারণা পাইলাম। তাহলে তোমরা মোটামুটি মনে হয় একবার দেখছো, যারা বলছো তারা মনে হয় একবার দেখছো, অনেকে আছো দেখোই নাই, কিন্তু মনে হয় উচিত ছিল কিন্তু দেখা। অনেকে আছো এরকম যে তোমরা দেখোই নাই। এই আশিক আব্দুল্লাহ আছো? জি। তুমি কি বলতে পারো যে স্থান কালের মধ্যে সম্পর্ক বুঝাচ্ছে, আসলে স্থান কালের মধ্যে দুইটা পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল কাঠামোর মধ্যে স্থান এবং কালের মধ্যে সম্পর্ক বুঝাচ্ছে, এইটা কি ধ্রুববেগই থাকতে হবে? ধ্রুববেগ ছাড়া অন্য বেগে গতিশীল থাকলে কি তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে না? তোমার কাছে এরকম কোনো কিছু মনে হয় কিনা? স্যার এটি দেখা হয় নাই। দেখা হয় নাই? আচ্ছা, এখন বিষয়টা হইল মোটামুটি এরকমেরই, তবে একটু হিসাব করো। বাকিরা কেউ বলতে পারবা যে ধ্রুববেগই থাকতে হবে কিনা, ধ্রুববেগ ছাড়া অন্য কোনো বেগে গতিশীল থাকলে সমস্যা আছে কিনা? একটা কাঠামো থেকে আরেকটা কাঠামো ধ্রুববেগই থাকতে হবে। কেন, মানে সমস্যা কি যদি ধ্রুববেগে না থাকে? তাহলে আমরা কি কি সমস্যায় পড়তে পারি এখানে? ধ্রুব না থাকলে তো মানে দুইটা প্রসঙ্গ কাঠামোর মধ্যে তুলনা করার সময় হিসাবগুলো মিলবে না, হিসাবগুলো মিলবে না। আর সবচেয়ে বড় কথা হইলো, এই চ্যাপ্টারে আমরা যে কাজ করি এটা হইলো জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে কাজ করি। কারণ জড় প্রসঙ্গ কাঠামোতেই একমাত্র যে যেখানে বসি হিসাব করুক না কেন সকল হিসাবগুলো মিলে যাবে। আর যদি অজড় প্রসঙ্গ কাঠামো হয়, তাহলে যদি কেউ কোথাও বসে হিসাব করে, কাঠামোতে বসে একজন ব্যক্তি হিসাব করে, কাঠামোর বাইরে বসে একজনে হিসাব করে, এক একজনের হিসাব এক এক রকমের আসবে, এই কখনো এগুলো মিলবে না। সুতরাং এই চ্যাপ্টারের যে আলাপ আলোচনা আমাদের অবশ্যই জড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থেকেই করতে হবে। এর বাহিরে এই চ্যাপ্টারের আলাপ আলোচনার কোনো বিষয়টা এখানে কিন্তু নেই। বিশেষ করে গ্যালিলিও রূপান্তরে এখানে অবশ্যই জড় প্রসঙ্গ কাঠামোর কথা বলা আছে। তাহলে জড় প্রসঙ্গ কাঠামোর কথা আমরা গতদিন বলেছি যে তোমার যদি ওই প্ল্যাটফর্মের কথা বলেছি, রেল স্টেশনের কথা বলেছি, যে সেখানে রেল স্টেশন থেকে যখন একটা ট্রেন সমবেগে যায়, আর ট্রেনের ভিতরে মনে করো কোনো একটা ট্রেনের যে কোনো একটা জায়গায় তুমি আছো, অবস্থান করছো, তাহলে তুমি অবস্থান করলে ট্রেন যাচ্ছে, তাহলে এখানে প্ল্যাটফর্মটা কিন্তু এখানে জড় প্রসঙ্গ কাঠামো। এই প্ল্যাটফর্ম, ট্রেনের প্ল্যাটফর্মের সাপেক্ষে ট্রেন গতিশীল, তুমিও গতিশীল, আবার তুমি ট্রেনের ভিতরে আছো, সুতরাং তুমি যদি নিজেকে তুমি মনে করবা স্থির, আর তুমি যদি তখন
তোমার সাপেক্ষে ট্রেনকে প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করো, তাহলে ওই ট্রেন তোমার সাপেক্ষে সেও কিন্তু একটা কাঠামো, সেও কিন্তু জড় প্রসঙ্গ কাঠামো, সেও জড় প্রসঙ্গ কাঠামো। কারণ তুমি ওইখানে যে ঘটনাই ওই ট্রেনের ভিতরে ঘটুক না কেন, তাহলে সকল ঘটনার ক্যালকুলেশন তুমি যেভাবে করতে পারবা, ওই ঘটনাগুলা তুমি যদি ওখানে মনে করো একটা ফায়ার বক্স নিয়ে তুমি যদি আগুন জ্বালাও, আগুনটাকে তুমি এদিকে ওদিকে সরাও, অথবা তুমি যদি তোমার হাতে যদি কোনো একটা উড়ন্ত বস্তু থাকে, তোমার কাছ থেকে যদি সে উড়ে যায় বা দূরে সরে যায়, তাহলে ওই ট্রেনের ভিতরেই যদি উঠতে থাকে, তাহলে কতটুক সময় ধরে উঠছে, কত বেগে উঠছে, কত ত্বরণে যাচ্ছে, এইগুলো যদি তুমি ক্যালকুলেশন করো ওই ট্রেনের ভিতরে বসে, আর যদি প্ল্যাটফর্মে বসে একজন ব্যক্তি ক্যালকুলেশন করে, তাহলে ওই দুই ক্যালকুলেশনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা যায় এই দুইটা ক্যালকুলেশনের মধ্যে। এবং দুইজনেই কিন্তু ওই যে তুমি একটা ট্রেনের কামরায় বসে আছো, মনে করো একটা ট্রেনের কামরায় 40টা সিট আছে, সবার পিছনে বসে আছো, আমি প্ল্যাটফর্মে বসে আছি, ট্রেন স্টার্ট হইলো, তুমি যাচ্ছ, তুমি আবার তোমার হাত থেকে একটা পাখি বা কোনো একটা বল তুমি ছুড়ে দিলা, বা কিছু একটা উড়ে গেল, তাহলে উড়ে ওই কামরার ভিতরে উঠতেছে, তাই তুমি তোমার পজিশন থেকে দেখতেছো কামরার ভিতরে উড়ে যাচ্ছে, মানে উঠতেছে, আর আমি প্ল্যাটফর্মে বসে দেখতেছি ওই পাখিটা উঠতেছে, আবার এটাও দেখতেছি ট্রেনটাও সমবেগে গতিশীল। তাহলে আমি উড়ন্ত পাখিটাকে আমি দেখবো সে কতটুক সময় ধরে উঠতেছে, বা ফুটবল ছুড়ে দিলে ফুটবলটাকে দেখবো কতটুক সময় ধরে সে গতিশীল হচ্ছে, কোথায় গেছে, কত বেগে গতিশীল হচ্ছে, ত্বরণ কত, সেগুলো আমিও ক্যালকুলেশন করতে পারবো। তাই আমি ক্যালকুলেশন করলে এবং তুমি যদি ক্যালকুলেশন করো, তখন দুইটা প্রসঙ্গ কাঠামোর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা তৈরি হয়ে এই এই সম্পর্কটাই মূলত গ্যালিলিও রূপান্তর। বিষয়টা যদি আরো ক্লিয়ার করি আমরা, তাহলে বোঝা যায় যে যখন দুইটা কাঠামো এরকম আমরা বিবেচনা করি, দুইটা কাঠামোতে যে কোনো একটা কাঠামোর কোনো ঘটনা, যে কোনো একটা কাঠামোর কোনো ঘটনা আমরা যদি বর্ণনা করি বা আমরা যদি বর্ণনা করতে চাই, তাহলে ওই যে কোনো এক কাঠামোর ঘটনাকে অন্য কাঠামোর সাপেক্ষে আমরা বর্ণনা করতে পারি। যে কোনো একটা কাঠামোর বর্ণনাকে অন্য কাঠামোর সাপেক্ষে আমরা বর্ণনা করতে পারি, যে কোনো এক কাঠামোর ঘটনাকে। বিষয়টা কি রকমের একটু ভালো করে খেয়াল করো, যে তুমি যদি এখানে এরকম চিন্তা করো যে এখানে তোমার একটা কাঠামো ব্যবস্থা আছে, এখানে একটা কাঠামো, এটা হলো প্রসঙ্গ কাঠামো, এইটা এক্স প্রাইম, এইটা ওয়াই প্রাইম, এইটা জেড প্রাইম, আর এখানে তোমার একটা কাঠামো, এটাও একটা প্রসঙ্গ কাঠামো। তাহলে এই যে প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামো, এইটা হইলো তোমার এক্স, এইটা হইলো জেড, আর এইটা হইলো ওয়াই। এখন এখানে তুমি বসে আছো, আর এই কাঠামোটা গতিশীল, এই কাঠামোটা গতিশীল। তাই এই কাঠামো যদি গতিশীল হয়, তাহলে এই কাঠামোতেও একজন ব্যক্তি এখানে আছে, এখানে অবস্থান করছে। এখন এখানে বসে, এখানে বসে মনে করো একটা বল তুমি ছুড়ে দিলা, বা একটা পাখি এখান থেকে উড়ে গেল, এখান থেকেই ওরা শুরু করছে। তাহলে এখান থেকেই যদি একটা পাখি যদি এদিকে উড়ে যায়, এদিকে যদি সে উঠতে থাকে, তাহলে কিছু সময় ধরে সে এখানে আসলো, কিছু সময় পরে এখানে আসলো, তাহলে কি করবে? ওই সময় যেহেতু এই কাঠামোটাও গতিশীল, তাহলে এই কাঠামোটা তোমার মূলত মূলত যদি আমরা একদম এভাবে চিন্তা করি,
আসল লাইনে এটা ডিসকানেক্ট হইছে। আসি স্যার। হুম, কথা কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে যদি এরকম দেখো যে এখানে যখন কাঠামোটা ছিল, ঠিক এই কাঠামোর উপরে আরেকটা কাঠামো, এই কাঠামোর উপরেই আরেকটা কাঠামো, সেটা হলো এই বরাবর এক্স প্রাইম, এই বরাবর ওয়াই প্রাইম, এই বরাবর জেড প্রাইম। এই কাঠামোর উপরেই দুইটা, একটার উপরে আরেকটা এখানে অবস্থান করছে। এখন যে কোনো ভাবে হোক এই প্রাইম যে কাঠামোটা, এই প্রাইম কাঠামো অর্থাৎ আমরা এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম যে কাঠামোটা ধরেছি, এই কাঠামোটা একটা বেগে গতিশীল হয়ে সামনের দিকে যাচ্ছে, একটা বেগে গতিশীল হয়ে যাচ্ছে। ঠিক যখন গতিশীল হয়ে যাচ্ছে বা গতিশীল হচ্ছে, ওই সময় এইখানে মনে করো কোনো কিছু একটা বস্তু এখান থেকে সে সামনের দিকে সেও উড়ে যাচ্ছে, সে উড়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যে বস্তুটা উড়ে যাচ্ছে তার যে বেগ, সেই বেগটা মনে করি ভি এক্স। খুব ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু গন্ডগোল আছে। এই কাঠামোতে এখানে কোনো একটা বস্তু সেও এই কাঠামোতে গতিশীল। কোন কাঠামোতে? তাকে আমরা বিবেচনা করছি এই প্রাইম কাঠামোতে, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। আর এখানে এক্স ওয়াই জেড এটা স্থির কাঠামো, এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড স্থির কাঠামো, আর এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম এই কাঠামোতে একটা বস্তু সে ভিএক্স বেগে গতিশীল। বস্তুটা ওই কাঠামোতে ভিএক্স বেগে গতিশীল, বস্তুটা গতিশীল, বস্তুটা গতিশীল ওই কাঠামোতে, আর কাঠামোটা ভি বেগে গতিশীল। কার সাপেক্ষে? ওই স্থির কাঠামোর সাপেক্ষে। তাহলে যদি তুমি এটা কল্পনা করো যে এই এক্স প্রাইম কাঠামোটা ভি বেগে সরে যাচ্ছে, এই স্থির কাঠামোটা ভি বেগে সরে যাচ্ছে, তুমি যাও ওই যে এটা পড়ে যাবে, পড়াইতেছি আমি। তাহলে যদি এই কাঠামোটা ভি বেগে সরে যায়, সরে গেলে ওই প্রাইম কাঠামোতে যে বস্তুটা গতিশীল সে কিন্তু তার মতো গতিশীল আছে, সেটা ভিএক্স বেগে। আর প্রাইম কাঠামোটা যদি ভি বেগে এখান থেকে সরে যায়, তাহলে এখান থেকে সেও সরে যাওয়া শুরু করলো। তাই সরে এই প্রাইম কাঠামোটা তোমার এখানে চলে আসলো, এইটা এখানে চলে আসলো। এই হইলো এক্স প্রাইম, এই হইলো ওয়াই প্রাইম, এই হইলো জেড প্রাইম। দেখো ভালো করে, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম সরে গেল। তাহলে এই যে এক্স প্রাইম, ওয়াই প্রাইম এবং জেড প্রাইম এই যে সরে গেল, তাহলে এখান থেকে এই কাঠামোটা প্রাইম কাঠামোটা এটা ও প্রাইম সরে আসলো ভি বেগে। তখন এই প্রাইম কাঠামোতে যে বস্তুটা গতিশীল ছিল সে কি আর এখানে থাকবে? এখানে থাকবে কাঠামোতে? সে কি এই স্থির কাঠামোতে কি অবস্থান করবে?
আমরা ওই গতিশীল বস্তুটাকে কিন্তু ধরেছিলাম সে প্রাইম কাঠামোতে এখানে আছে, এখানে বসে গতিশীল ভিএক্স বেগে। তাহলে এই ভিএক্স বেগে যদি গতিশীল থাকে এবং আমরা ধরেছি, আমরা কল্পনা করেছি যে এই বস্তুটা প্রাইম কাঠামোর সাপেক্ষে তার সবকিছু চিন্তা করতেছি, উড়ন্ত বস্তুটা, গতিশীল বস্তুটা যে উঠতেছে, গতিশীল হচ্ছে, এই বস্তুটা সবকিছু আমি হিসাব করতেছি এই প্রাইম কাঠামোর উপরে বা প্রাইম কাঠামোর সাপেক্ষে, বা সে গতিশীল হচ্ছে প্রাইম কাঠামোর উপরে। এখানেও তো ব্যক্তি অবস্থান করছিল, তাহলে একজন করছিল এই স্থির কাঠামোর উপরে, আর একজন ব্যক্তি প্রাইম ব্যক্তি অবস্থান করছিল প্রাইম কাঠামোর উপরে। আবার এইখানে একটা বস্তু গতিশীল হচ্ছিল, সেও কোথায়, সেও প্রাইম কাঠামোর উপরে। তাহলে যেহেতু সব এক জায়গায় ছিল শুরুতে গতিশীল হওয়ার আগে, তাহলে এই বস্তুটা, এই স্থির কাঠামোর ব্যক্তি, প্রাইম কাঠামোর ব্যক্তি সবাই এক জায়গায় স্থির। যখনই প্রাইম কাঠামোটা ভি বেগে গতিশীল হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে এই প্রাইম যে ব্যক্তি, সে এই কাঠামোতে করে এখানে চলে আসছে, এই কাঠামোতে এখানে চলে আসছে। তাহলে ওই সময় ওই প্রাইম কাঠামোতে যে বস্তুটা গতিশীল ছিল, সে অবশ্যই তাকে বেশি বেগেই গতিশীল হতে হবে, তাকে অবশ্যই এই ভি এর থেকে বেশি বেগে গতিশীল হতে হবে। যদি এই প্রাইম কাঠামোটা বেশি, এই ভিটা যে সমবেগে গতিশীল হচ্ছে, সেই বেগটা যদি বেশি থাকে আর ভিএক্স যদি কম থাকে, তাহলে ও তো সামনে চলে যাবে, ও তো পিছনে এসে বাড়ি খাবে, ও তো যেতে পারবে না। একটু ভালো করে চিন্তা করো যে তুমি প্ল্যাটফর্মে দাঁড়ানো, একদম তুমি সামনে দেখতেছো ট্রেনের একটা বগি বেশ লম্বা, 100 বা 10 মিটার লম্বা। ট্রেনের ওই বগির তুমি স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের একদম লাস্ট প্রান্তটা দেখতেছো বগির, এবং লাস্ট প্রান্তের ওখানেই তোমার একজন ব্যক্তি বসে আছে। তাহলে বগিটা যেহেতু 10 মিটার বা 15 মিটার বা 20 মিটার যেটাই লম্বা থাকুক, যদি 20 মিটার লম্বা হয়, তুমি যেখানে বসে আছো এখন, ট্রেন প্ল্যাটফর্মে ছিল, তুমিও প্ল্যাটফর্মে বসে আছো, ওই যে ব্যক্তি বগির উপরে বসেছিল তার হাতে মনে করো একটা একটা যে কোনো উড়ন্ত বস্তু ছিল বা একটা পাখি ছিল তার হাতে, এটা দিয়ে খুব ভালো বোঝা যায় একটা পাখি ছিল তার হাতে। তাহলে যখন ওই ট্রেনটা সমবেগে গতিশীল হচ্ছে, তুমি দেখতেছো প্ল্যাটফর্মে বসে যে ট্রেনটা সমবেগে গতিশীল, ওই হাতের পাখিটাও সে ছেড়ে দিল। যখন ট্রেনটা স্থির ছিল, তুমি প্ল্যাটফর্মে বসেছিলা, তার হাতে পাখিটা সে ধরে রাখছে। যখন ট্রেনটা গতিশীল হয়েছে, তুমি কিন্তু প্ল্যাটফর্মে স্থির, সে হাত থেকে পাখিটাও ছেড়ে দিল। পাখিটা উড়ে 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 ওই যে বগি, সে সামনের দিকে যাচ্ছে। তাহলে দেখো ট্রেনটা গতিশীল, ট্রেনের উপরে পাখি, পাখিটা উড়ে উড়ে সামনে যাচ্ছে। তাহলে পাখিটা কিন্তু ওই এক্স প্রাইম কাঠামোতে, ট্রেনটাকে আমরা এক্স প্রাইম কাঠামো বলছি, এই যেটা গতিশীল সেটাকে আমরা প্রাইম কাঠামো বলছি। এই জন্য বলছিলাম এই যে উড়ন্ত বস্তুটা সেটা কিন্তু এই প্রাইম কাঠামোতে, তার মানে কি ওখানে ট্রেনের ভিতরে। তাহলে ট্রেনের ভিতর থেকে ও উড়ে উড়ে যাচ্ছে, ট্রেনটাও গতিশীল হচ্ছে, আর তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে দেখতেছো ঘটনাটা। তাই তুমি যে ঘটনাটা দেখতেছো, তাহলে কি হচ্ছে, তাহলে ওখানে যদি পাখির বেগটা কম হইতো ট্রেন থেকে, তাহলে পাখিটা কি পিছনে সরে আসতো, ট্রেনটা বেশি চলে যেত। সেটা তো আর আসা সম্ভব না, বগি তো লাস্ট মাথায় আটকানো, ও তো আর পিছনে আসবে না, ও এখন উড়ে উড়ে সামনে যাবে। তাহলে ওখানে পাখি যে বেগে যাচ্ছে উড়ে উড়ে, আর ট্রেনটা যে বেগে যাচ্ছে, এই দুইটা বেগ কিন্তু আলাদা। তোমরা এই দুইটা বেগ মিলেই ফেলাও,
গন্ডগোলটা এখানে তোমরা তৈরি করো। এটা কিন্তু বেশ ভালো একটু ঝামেলা আছে। তাহলে তোমার দুইটা জিনিসই পুরো সেপারেট। পাখির বেগটাও আলাদা, সে উড়ে উড়ে যাচ্ছে, আর ট্রেনের বেগটাও আলাদা, সে একটা বেগ নিয়ে যাচ্ছে। তুমি বসে আছো, তুমি যখন তাকাবা তুমি দুইজনকেই তুমি দেখতে পাবা। যদি ওটা স্বচ্ছ হয়, ট্রেনের ভিতরে কি আছে সব যদি দেখা যায়, তাহলে তুমি দেখতেছো যে পাখিও উড়ে যাচ্ছে, ওই ট্রেনটাও একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে। দ্যাট মিনস ট্রেনের ভিতরে যে একজন ব্যক্তি বসা আছে সেও সামনের দিকে যাচ্ছে। তাহলে ট্রেনটা যে বেগে যাচ্ছে, ট্রেনের ভিতরে বসা ব্যক্তি সে ওই একই বেগে যাচ্ছে, অর্থাৎ ভি বেগে সামনে চলে আসতেছে, ভি বেগে সামনে চলে আসতেছে। তাহলে এই যে ভি বেগে সামনে চলে আসতেছে, আর ওই যে পাখিটা বস্তুটা সে যে উড়ে যাচ্ছে সেও একটা বেগে যাচ্ছে, সে যাচ্ছে ভিএক্স বেগে সামনের দিকে যাচ্ছে, বা উড়ন্ত বস্তু ফ্লাইং বস্তুর বেগ। তাহলে ফ্লাইং বস্তুর বেগকে এটা তুমি মনে করো এফ ভি এফ, ফ্লাইং বস্তুর বেগ। তাহলে ফ্লাইং বস্তুর বেগ আর এখানে এই যে কাঠামো একটার সাপেক্ষে আরেকটা গতিশীল হইছে, তার বেগ, এই দুইটা বেগ সম্পূর্ণ আলাদা। এখন ফ্লাইং বস্তুটা যে বেগে যাবে সে বেগটা কি সমবেগ হবে না অসমবেগ হবে? এটা ডাজেন্ট ম্যাটার। যে উড়ে যাচ্ছে সে সমবেগ হবে না অসমবেগ হবে এটা তার ব্যাপার। কিন্তু ট্রেনটা যে বেগে যাচ্ছে স্টেশন থেকে, ট্রেনের বেগটা অবশ্যই সমবেগ হতে হবে, এই ভি বেগটা অবশ্যই সমবেগ হতে হবে। কেন সমবেগ হতে হবে আমরা ক্লিয়ার। কেন? কারণ সমবেগ না হইলে এই প্রসঙ্গ কাঠামো দুইটাকে আমরা কি কাঠামো বলতে পারবো না, আমরা জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারবো না। সুতরাং এই কাঠামো থেকে এই কাঠামো যে গতিশীল, এটা অবশ্যই সমবেগে গতিশীল হতে হবে। কিন্তু এই কাঠামোতে এই যে বস্তুটা ফ্লাইং বস্তুটা যেটা ছিল এখানে বসে বোঝা যাচ্ছে না, সে তো আমরা কল্পনা করছি এই প্রাইম কাঠামোতে। তাহলে প্রাইম কাঠামোতে ফ্লাইং বস্তুটা যে ফ্লাই করতেছে, সে যে ফ্লাই করতেছে সেটা কি বেগে ফ্লাই করবে সেটা নিতান্তই তার বিষয়। সমবেগে না অসমবেগে না কি বেগে সেটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু সে একটা বেগে ফ্লাই করতেছে। সুতরাং এই দুইটা বেগ তোমরা মিলাই ফেলো। তোমার বইয়ে কিন্তু এইখানে এই বেগটা নিয়ে কথা নাই, এটা আমাদের লাগবে, এটা কিন্তু আমাদের লাগবে, এবং এখানে একটু ঝামেলা আছে, এই ঝামেলাটা এখানেই। তাহলে তুমি সিরেপ যদি এভাবে কল্পনা করো যে তুমি প্ল্যাটফর্মে বসে আছো, প্ল্যাটফর্ম একটা প্রসঙ্গ কাঠামো, তুমি প্ল্যাটফর্মে আসো, প্ল্যাটফর্মটা একটা প্রসঙ্গ কাঠামো, আর প্ল্যাটফর্মে তোমার কাছেই একদম তুমি যে বসে আছো তোমার পাশেই একদম প্যারালাল সমান করে একটা ট্রেন, সেও এখানে তোমার সাথে লাগানো আছে। তাহলে দুইজনে একই জায়গায় শুরুতে টাইম কাউন্টিং এ, এবং ওই ট্রেনের একদম বগির পিছনে শেষ জায়গায় ওখানে একজন প্যাসেঞ্জার বা তোমার বন্ধু বসে আছে। তাই তোমার বন্ধু বসে আছে ট্রেনের ভিতরে, আর তুমি প্ল্যাটফর্মে বসে আছো। তোমার বন্ধুর হাতে মনে করো একটা তোতা পাখি ছিল। এখন কি করতেছে, আস্তে আস্তে ট্রেনটা তুমি এখন দেখতেছো সে মুভ করতেছে, একটা সমবেগে সে যাচ্ছে। তার মানে কি তোমার বন্ধু এখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। কি বেগে যাচ্ছে? সমবেগে যাচ্ছে। তো যখনই স্টার্ট নিছে ট্রেন, তখন তোমার বন্ধু কি করছে, সে পাখিটাকেও ছেড়ে দিছে। তাহলে তুমি দেখতেছো ট্রেনটা যাচ্ছে, তোমার বন্ধু যাচ্ছে, পাখিটাও উড়ে উড়ে যাচ্ছে। তাহলে তুমি ট্রেনকে দেখতেছো সমবেগে যাচ্ছে, তোমার বন্ধুকে দেখতেছো সমবেগে যাচ্ছে, পাখিটাকে দেখতেছো সেও হয়তো সমবেগে যাবে অথবা অসমবেগে যাবে, অর্থাৎ ত্বরণে যাবে। এটা যে কোনো বেগে যেতে পারে, কিন্তু ট্রেন আর তোমার বন্ধুকে তুমি অবশ্যই দেখতেছো তারা সমবেগে যাচ্ছে। তাহলে তুমি একটা কাঠামো,
প্ল্যাটফর্ম একটা কাঠামো, সে হলো স্থির কাঠামো। ট্রেন একটা কাঠামো, সে হলো গতিশীল কাঠামো। তাহলে ওই যে পাখিটা, সে কিন্তু তোমার যখন তোমরা এক জায়গায় ছিলা পাশাপাশি, তখন সে কিন্তু ট্রেনের ভিতরে। তাহলে পাখিটা মূলত আমরা চিন্তা করতেছি সেটা কিন্তু ওই প্রাইম কাঠামো মানে গতিশীল কাঠামোতে অবস্থান করতেছে। তাই শুরুতে তারা সবাই এক জায়গায় হলেও যখন গতিশীল হয় তখন কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে। তাহলে এই হইলো তোমার কাঠামো, স্থির কাঠামো। একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এই হইলো তোমার কাঠামো, এই হইলো জেড, এই হইলো ওয়াই, এই হইলো 0, এই হইলো তোমার এক্স। এই হলো তোমার কাঠামো। এখানে তুমি আসো, অবস্থান করতেছো মূল বিন্দুতে, স্থির কাঠামো। এই হইলো তোমার গতিশীল কাঠামো, এই হইলো তোমার গতিশীল কাঠামো। এই হইলো জেড প্রাইম, এই হইলো ওয়াই প্রাইম, তারপরে এই হইলো তোমার, এখানে হইলো তোমার এক্স প্রাইম, এইটা হইলো এক্স প্রাইম। দেখো, তাহলে এইটাকে আমরা সব প্রাইম কাঠামো হিসেবে আমরা ধরে নিলাম, এ প্রাইম কাঠামো। তাহলে এখানে তারও একটা মূল বিন্দু আছে, এটা ও প্রাইম। এইখানে তোমার বন্ধুটি অবস্থান করতেছে। তাহলে এই কাঠামো থেকে তোমার বন্ধু, সে ভি বেগে সে গতিশীল, সে ভি বেগে গতিশীল এবং এই সমবেগে। আর এখানে যখন ছিল, এখান থেকে এখানে যে আসছে, এখান থেকে এখানে যে আসছে, আসতে সময় লাগছে, এই সময়টা মনে করো, এই সময় হইলো টি। এখান থেকে এখানে আসছে তোমার বন্ধু বা গতিশীল ট্রেনটা বা প্রাইম কাঠামোটা। আমরা এখানে প্রাইম কাঠামো দিয়ে চিন্তা করি, এটা আমাদের সুবিধার জন্য। তখন কি করছিল, এই যখন তোমার এই বন্ধুর কাঠামোটা তোমার উপরেই ছিল, তখন তার ভিতরে তোমার ওই পাখিটা ছিল, ফ্লাইং বস্তুটা ছিল, সেও তো উঠতেছে। তাই সে যদি এই কাঠামো থেকে বেশি বেগে উড়ে, এই কাঠামো যে বেগে আসে সমবেগে আসতেছে, কিন্তু সে প্রথমে কম বেগে উঠতেছে, কিন্তু সে ত্বরণে যাচ্ছে, আস্তে আস্তে তার বেগ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। তাহলে সে শুরুতে কম বেগে ওরা শুরু করলো, যেহেতু ত্বরণে উঠতেছে, একটা পর্যায়ে তার বেগটা অনেক বেড়ে যাবে এবং সে অনেক দূরে চলে যাবে। তাহলে ভালো করে খেয়াল করো যে এখান থেকে এখানে আসতে তোমার এই বন্ধুর বা ট্রেনটার বা প্রাইম কাঠামোর সময় লাগছে মনে করো 5 মিনিট বা সময় লাগছে 5 সেকেন্ড। ওই 5 সেকেন্ডে ফ্লাইং বস্তুটা সে কি বসেছিল? সেও সাথে সাথে কি করছে, এটা গতিশীল হওয়া শুরু হয়েছে। ওই যে তোমার পাশে ট্রেনটা ছিল, ট্রেন একদম টাইম কাউন্টিং শুরু হয় না, স্থির। ট্রেনের ভিতরে তোমার বন্ধু বসা ছিল, সেও স্থির, তার হাতে পাখি ছিল, সেও স্থির। ট্রেনটা গতিশীল হচ্ছে, সাথে সাথে পাখিটা ছেড়ে দিছে। তাহলে সে টি সময় ধরে ট্রেনটা গতিশীল হয়ে সামনে গেছে, পাখিটার সাথে সাথে ছেড়ে দিছে, গতিশীল হওয়ার সাথে সাথে সেও তো টি সময় ধরে উঠছে, উড়ে নাই, সেও উড়ে উড়ে সামনে গেছে। তাহলে মনে করো যে টি সময় পরে এই কাঠামোটা এই এখান থেকে এখানে আসছে, টি সময় পরে পাখিটাও তো শুরুতে এখানে ছিল, তাহলে ওই কাঠামো টি সময় পরে ভি বেগে চলে এখানে আসছে। আর যেহেতু পাখিটার বেগ আলাদা, সুতরাং সে টি সময় পরে এখান থেকে আর এখানে থাকবে না। যদি এর থেকে বেশি বেগ অর্জন করে যায়, তাহলে আরো সামনে চলে আসবে। ওই একই সময় পরে হয়তো পাখিটা বা ওই ফ্লাইং বস্তুটা এখানে চলে আসবে। বুঝো নাই? আসতে পারে না? এখানে আসতে পারে কিনা? হ্যাঁ স্যার, ভি এর চেয়ে বেশি বেগে হলে আসবে। আসতে পারবে, বা ভি এর থেকে যদি কম বেগে আসতো, তাহলে কি মূলত আমরা মনে করি তাহলে ট্রেনের পিছনের বগি ওখান থেকে ফাঁকা করে দেওয়া হলো, বগি সামনে চলে গেল, বাট সে পাখিটা আরো পিছিয়ে পড়লো বগি থেকে। তাও পড়তে পারে যদি কম বেগে আসে এইটার থেকে। মানে বেসিক্যালি
তোমার এখানে কাঠামো চিন্তা করতে গেলে তোমার কাছে কেমন কেমন মনে হয়, কিন্তু তুমি যদি এভাবে চিন্তা করো, তুমি যদি ওই ট্রেনের বিষয়টা নিয়ে একটু পাশাপাশি চিন্তা করো, তাহলে বিষয়টা একটু আমাদের বাস্তবসম্মত হয়, একটু বুঝতে সহজ হয়। যে এখানে পাশাপাশি আমরা দুইজনই বসে আছি, তুমি বসে আছো, তোমার বন্ধু বসে আছে, ট্রেনটাও স্থির, বন্ধুর হাতে একটা ফ্লাইং বস্তু ছিল, সেও স্থির। এখন যখনই গতিশীল হচ্ছে, তাহলে তোমার ট্রেনটা পাশে সমবেগে যাবে, বন্ধুটাও সমবেগে গতিশীল, তার হাত থেকে ফ্লাইং বস্তুটা ছেড়ে দিল, সে সমবেগেও যেতে পারে, তাহলে সাথে সাথেই একই দূরত্ব অতিক্রম করবে। সে বেশি বেগেও যেতে পারে, ট্রেন যে বেগে গতিশীল হয়েছে তাহলে সে আরো বেশি সামনে অ্যাডভান্স হয়ে যাবে, সে কম বেগেও যেতে পারে, তাহলে ট্রেনটা চলে যাবে, সে আরেকটু পিছিয়ে পড়বে, পিছনে পিছিয়ে পড়বে, অর্থাৎ হয়তো ট্রেনের বগি থেকে সে বের হয়ে পিছনে চলে আসবে। তাহলে এখানে ওই যে ফ্লাইং বস্তুটা কিরকম বেগে গতিশীল সে সম্পর্কে কিছু বলা নাই, কিন্তু সে একটা বেগে গতিশীল। তোমার ট্রেনটা ভি বেগে গতিশীল, সমবেগে, সেটা বলা আছে। তাহলে যদি ট্রেনটা টি সময় ধরে গতিশীল থাকে, পাখিটা যদি ট্রেনের থেকে বেশি বেগে গতিশীল হয়, তাহলে ট্রেন যতটুক সময় মানে টি সময়ে যতটুক দূরত্ব অতিক্রম করবে, পাখিটা টি সময় তার থেকে বেশি দূরত্ব অতিক্রম করবে। সে আর তোমার বন্ধুর মাথার উপরে বা কাছে থাকবে না, সে সামনে অনেক দূরে এগিয়ে যাবে। তাহলে পাখিটা টি সময় পর্যন্ত উড়ে, একদম শুরুতে তো তোমার সাথে সাথেই ছিল, সেখান থেকে উড়ে এইখানে চলে আসলো। সেই টি সময়ে তোমার বন্ধু এখান থেকে এখানে চলে আসলো। তাহলে এই পাখিটার ওড়ার যে ঘটনা, সময়টা তুমি অবজার্ভ করতেছো, সেই টাইমটা হইলো টি। তোমার বন্ধু কতটুকু অবজার্ভ করবে যখন এখানে আসবে? সে কতটুক সময় ধরে তাকে উঠতে দেখবে? কি মনে হয়? কিছু মনে হয়? টি ওই একই সময় ধরেই কিন্তু সে উঠতে দেখবে, কারণ পাখি তো ট্রেন চলার সাথে সাথে পাখিটা ছেড়ে দিছে, তাই তুমি দেখছো উড়ে সে এতখানি দূরত্ব আসছে। তোমার বন্ধু গতিশীল হতে পারে, সেও তো দেখবে ওখানে আসছে, বা তার সাপেক্ষে সে সামনে আগেই গেছে, কিন্তু পাখি তো তার পাখির মতো পাখির অবস্থানে চলে আসছে, তাহলে ওখানে আসছে। কারণ দুইজনে তো ঘটনাটা, এও যতক্ষণ পর্যন্ত দেখবে, এই কাঠামোর ব্যক্তিও তো ততক্ষণ পর্যন্তই দেখবে। ও দেখবে পাখিটা টি সময় ধরেই এখানে আসছে, কিন্তু ও দেখবে পাখিটা কতটুকু দূরত্ব গেছে। এইটা যদি হয় এ, এইটা যদি হয় বি, তাহলে ও দেখবে যে পাখিটা এবি দূরত্ব অতিক্রম করছে, বা তুমি দেখবা এবি দূরত্ব অতিক্রম করছে। কিন্তু তোমার ট্রেনের যে বন্ধু, ট্রেন কাঠামোতে যে বন্ধুটা বসে আছে, সেই বন্ধুটা তাকে কতটুকু দূরত্ব দেখবে? সে কি পাখিটাকে কি এবি দূরত্ব সামনে দেখবে, না সিবি দূরত্ব সামনে দেখবে? সে কিন্তু সিবি দূরত্ব সামনে দেখবে, সে এবি দূরত্ব সামনে দেখবে না। কেন? কারণ এই কাঠামোটা তো গতিশীল। তাহলে পাখিটাও সামনের দিকে আসছে, ও সময় তো এই কাঠামোটা বসে নাই, সেও তো গতিশীল হয়ে সামনে আসছে, আর ও তো এখানে স্থির। তাহলে ও কি দেখবে? ও দেখবে কাঠামোটা সামনের দিকে, এই যদি টি সময় ধরে চলে, তাহলে টি সময় পরে পাখিটা এ থেকে বিতে আসছে, টি সময় পরে এই তোমার বন্ধুর কাঠামোটা এ থেকে সিতে আসছে। তাহলে তোমার এই তুমি দেখবা তোমার বন্ধু সামনে এই ভিটি দূরত্ব অতিক্রম করছে, সে ভিটি পরিমাণ দূরত্ব, সে এসি পরিমাণ সামনে আছে, অর্থাৎ এসি মানেই ভিটি। কারণ কি? সে ভি বেগে গতিশীল, আর এখান থেকে তার এখানে আসতে সময় লাগছে টি, তাহলে সে ভিটি দূরত্ব অতিক্রম করে। আর যেহেতু তার অবস্থানটা সি,
তাহলে সে এসি দূরত্ব অতিক্রম করে, তাহলে তুমি দেখবা তোমার বন্ধুর কাঠামো বা ট্রেনটা এসি ইকুয়ালস টু ভিটি পরিমাণ সামনে, ভিটি পরিমাণ সামনে। তুমি পাখিটাকে দেখবা সে সে হইলো এবি, তাহলে পাখিটা যে বেগে, ফ্লাইং বস্তুটা যে বেগে গতিশীল সেটা মনে করো ভিএফ, তাহলে তুমি পাখিটাকে দেখবা সে এবি, এবি দূরত্ব সামনে আছে, এবি মানে হলো ভিএফ ইন্টু টি। যদি সমবেগে যায়, আর সমবেগে না গেলে ওটা যে কোনো ভাবে ওই নিউটনের সূত্র ব্যবহার করে ক্যালকুলেশন করে বের করা যাবে। তাহলে তাহলে আর তোমার বন্ধু সে দেখবে পাখিটা কতটুকু সামনে আছে, বন্ধু দেখবে পাখিটা আছে সিবি পরিমাণ সামনে। তাহলে তুমি যদি এই এবি যদি জানো, তুমি যদি এবি জানো, আবার তুমি যদি এখান থেকে এই ভি জানো, তাহলে তুমি এখান থেকে সিবি বের করতে পারবা কিনা। সিবি সমান সমান কি হবে, সিবি সমান সমান কি হবে, স্যার এবি মাইনাস এবি এসি। মাইনাস এসি। তাহলে এবি মাইনাস এসি মানে কি, যদি সে ভি VT বেগে ভিতে যদি জানো, তাহলে ভিটি কি বের করা যায়, সিবিটা বের করা যায়। তাহলে সিবিটা কোন কাঠামোর দূরত্ব, ফ্লাইং বস্তুটার দূরত্ব, কিন্তু কোন কাঠামো থেকে, গতিশীল কাঠামো থেকে। সিবিটা কি গতিশীল কাঠামো থেকে দূরত্ব, আর এবিটা কি কোন কাঠামো থেকে দূরত্ব, ফ্লাইং বস্তু, স্থির কাঠামো থেকে দূরত্ব। এটা হলো এই স্থির কাঠামো থেকে দূরত্ব। তাহলে তুমি তুমি যদি স্থির কাঠামো থেকে ফ্লাইং বডির দূরত্ব পরিমাপ করতে পারো এবং স্থির কাঠামোর সাপেক্ষে গতিশীল কাঠামোটা কত বেগে যাচ্ছে সেই বেগটা যদি বের করতে পারো, তাহলে মুভিং কাঠামো থেকে ফ্লাইং বডির যে দূরত্বটা সেটা বের করা যায় কিনা, গতিশীল কাঠামো থেকে ফ্লাইং বস্তুর যে দূরত্ব সেটা বের করা যায় কিনা। যায় স্যার। অবশ্যই যায়। তাহলে এখানে গ্যালিলিও রূপান্তর কি, তাহলে খেয়াল করো, গ্যালিলিও রূপান্তর হলো এইটা হলো গতিশীল কাঠামোর অবস্থান। তাহলে কোন গতিশীল কাঠামোর অবস্থানকে স্থির কাঠামোর অবস্থানের সাপেক্ষে বের করার যে ঘটনা, এইটাই গ্যালিলিও রূপান্তর। মূল কিন্তু বিষয় এটা যে কোন গতিশীল কাঠামোর ঘটনাকে, এই দূরত্বটা কার, গতিশীল কাঠামোর দূরত্ব, ওই যে কোনো একটা ঘটনার ইনসিডেন্টের, যে কোনো একটা ইনসিডেন্টের দূরত্ব, যে কোনো একটা ঘটনার দূরত্ব, এই ঘটনার দূরত্বটা গতিশীল কাঠামো থেকে দূরত্ব, সেই দূরত্বটা তুমি বের করতেছো কোন জায়গা দিয়া, কিসের কিসের সাপেক্ষে বের করে ফেললা, স্থির স্থির কাঠামো কাঠামোর দূরত্ব থেকে বের করে ফেলছো, আর কিছুই কিন্তু না। তাহলে কোনো গতিশীল কাঠামোর দূরত্বকে স্থির কাঠামোর দূরত্বের সাপেক্ষে বের করার এই যে ঘটনা, এটা কি বলা হয় গ্যালিলিও রূপান্তর। মাইন্ড ইট, গতিশীল কাঠামোর দূরত্বকে বের করতেছো স্থির কাঠামোর দূরত্বের সাপেক্ষে, স্থির কাঠামোর দূরত্বকে কিন্তু গতিশীল কাঠামোর দূরত্বের সাপেক্ষে বের করো নাই, কাকে বের করছো, গতিশীল কাঠামোর দূরত্বকে স্থির কাঠামোর দূরত্বের সাপেক্ষে বের করছো, এটাই গ্যালিলিও রূপান্তর। কিন্তু এখন যদি তুমি এটা ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিলে এখানে কি হবে, এবি ইকুয়ালস টু কি আসবে, সিবি প্লাস ভিটি, এটা আসতেছে না। তাহলে এটা কি বের করলাম, এবি কার দূরত্ব,
স্থির কাঠামো থেকে দূরত্ব, এবি দূরত্বটা কোন জায়গা থেকে? স্থির কাঠামো থেকে দূরত্ব। তাহলে স্থির কাঠামো থেকে এবি দূরত্ব যদি পেতে চাও তাহলে কি জানতে হবে তোমাকে? গতিশীল কাঠামো থেকে ওই ঘটনার দূরত্ব জানতে হবে, সিবি। আর সে কত বেগে যাচ্ছে সেটা তো জানতেই হবে। তাহলে এইখানে হইলো যে স্থির কাঠামোর দূরত্ব গতিশীল কাঠামোর দূরত্বের সাপেক্ষে বের করা। এইটাকে গ্যালিলিওর রূপান্তর বলে না, এটাকে বলা হয় গ্যালিলিওর বিপরীত রূপান্তর। সুতরাং তুমি বলতে পারো যে স্যার এটা তো একটু এদিক সেদিক করে দিলেই হয়ে গেল, জাস্ট সাইড চেঞ্জ করে দিলেই হয়ে গেল। না, সাইড চেঞ্জ করবা ঠিক আছে, সাথে সাথে নামটা চেঞ্জ হয়ে যায়। তাই গ্যালিলিওর রূপান্তর, গ্যালিলিওর বিপরীত রূপান্তর সম্পূর্ণ দুইটা ভিন্ন ঘটনা। তুমি যদি কোনো গতিশীল কাঠামোর দূরত্বটা পেতে চাও স্থির কাঠামোর দূরত্ব থেকে, তখন যে সম্পর্কটা তৈরি হয় সেটাই গ্যালিলিওর রূপান্তর। আর যদি কোনো তুমি স্থির কাঠামোর দূরত্ব বের করতে চাও, স্থির কাঠামো থেকে কোনো ঘটনার দূরত্ব বের করতে চাও গতিশীল কাঠামোর দূরত্বের সাপেক্ষে, সেটাকে বলা হবে গ্যালিলিওর বিপরীত রূপান্তর। কথা কি তোমরা কিছু বুঝতে পারছো? জি স্যার। আমরা কিন্তু এইটা কোনোভাবে বুঝতে চাই না, এটা একটু খুবই ঝামেলার জিনিস। কিন্তু তুমি বুঝে না গেলে তোমার যত প্রমাণ আমরা করতে চাবো, আমরা কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, খালি এরকম কাঠামো আসতে থাকবে। স্থির কাঠামো গতিশীল কাঠামো বা একটার সাপেক্ষে আরেকটা গতিশীল, তখন আমরা ঠাস ঠাস করে লিখে ফেলবো গ্যালিলিওর রূপান্তর থেকে পাই, গ্যালিলিওর বিপরীত রূপান্তর থেকে পাই, এরপরে আবার লরেন্জ রূপান্তর আছে, লরেন্জের বিপরীত রূপান্তর আছে, এরকম খালি কথা লিখতে থাকবো। সুতরাং এই জায়গা যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ক্লিয়ার না থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই জায়গায় তুমি নড়চড় করতে থাকবে। এই জন্য আমি বারবার বলতেছি, কিন্তু এই জায়গার কিন্তু এই জায়গাগুলা তোমরা কেউ গুরুত্ব দিয়ে পড়ো না, তোমাদেরকে পড়ানো হয় না, কিন্তু এই জায়গাগুলো কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা ভালো করে একটু চিন্তা করো, তোমরা কথা বুঝছো কিনা, কিছু মিছু বুঝছো কিনা, যে আমরা আসলে গ্যালিলিও রূপান্তর বলতে কি বুঝি, আমরা গ্যালিলিওর বিপরীত রূপান্তর বলতে কি বুঝি। যেহেতু এইগুলা তোমাদেরকে একটু অ্যানিমেশনের সাহায্যে দেখাইতে পারলে অনেক বেটার হইতো। তাহলে এখানে এখন তোমাদের একটু ওইভাবে কল্পনা করে যদি তুমি সামনের দিকে আস্তে আস্তে অ্যাডভান্স হও এবং চিন্তা করো, তাহলে কিন্তু তোমার হিসাবটা মিলে যাওয়ার কথা, বোঝার কথা। যে এখানে কোনো একটা ঘটনা, এটা কিন্তু একটা ঘটনা, এই যে উঠতেছে এইটা একটা ঘটনা, এই ঘটনাটা কমন, দুইজনেই দেখতেছে, স্থির কাঠামোতে ব্যক্তিও দেখতেছে, গতিশীল কাঠামোর ব্যক্তিও দেখতেছে। তাহলে ওই ঘটনা ঘটে একটা পর্যায়ে চলে আসলো, একটা অবস্থানে চলে আসলো। ওই ঘটনার অবস্থানটা আমরা গতিশীল কাঠামো থেকেও বের করতে পারি, ওই ঘটনার অবস্থানটা স্থির কাঠামো থেকেও বের করতে পারি। তাহলে তোমার একই সাথে দুই কাঠামো থেকে মাপার দরকার হয় না। তুমি যদি ওই ঘটনাটা তুমি স্থির কাঠামো থেকে ঘটনার অবস্থানটা বের করো, স্থানাঙ্ক বাঁধতে তার অবস্থান অর্থাৎ এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর সে কোন দূরত্বে আছে, সেই দূরত্বটা যদি বের করো, আর গতিশীল কাঠামোটা কত বেগে গতিশীল সেটা যদি তুমি জানতে পারো, তাহলে অবশ্যই ওই ঘটনাটা গতিশীল কাঠামো থেকে কতটুকু দূরে আছে সেই বিষয়টা তুমি ইজিলি বের করে নিয়ে আসতে পারো। তাহলে এভাবে কোনো গতিশীল কাঠামোর ঘটনা বর্ণনার জন্য, গতিশীল কাঠামোর সাপেক্ষে এই ঘটনাটা আমরা ঘটনার অবস্থান পাওয়ার জন্য বা অবস্থান বর্ণনা করার জন্য বা অবস্থানটা ব্যাখ্যা করার জন্য আমরা স্থির কাঠামোর অবস্থান এর সাহায্য নেই, অথবা ওই ঘটনাটার স্থানাঙ্ক গতিশীল কাঠামোতে বসে ওই ঘটনাটার স্থানাঙ্ক আমরা স্থির কাঠামোর সাপেক্ষে যে ঘটনার স্থানাঙ্ক সেখান থেকে বের করি। এভাবে গতিশীল কাঠামোর
অবস্থানটা স্থির কাঠামোর অবস্থান থেকে বের করার যে কৌশল বা বের করা, এই বের করাটা এইটাই হইল তোমার গ্যালিলিও রূপান্তর। তাহলে অবশ্যই সেখানে কিন্তু তুমি বলতে পারবে না, কথাটা উল্টেই বললেই কিন্তু তুমি সংজ্ঞায় 0 পাবা, যে গতিশীল কাঠামোর অবস্থানকে স্থির কাঠামোর অবস্থানের সাপেক্ষে বের করা হয়। গতিশীল কাঠামোর অবস্থানকে স্থির কাঠামোর অবস্থানের সাপেক্ষে বের করাকেই বলা হয় গ্যালিলিও রূপান্তর। আর স্থির কাঠামোর অবস্থানকে গতিশীল কাঠামোর অবস্থানের সাপেক্ষে বের করাকে বলা হয় গ্যালিলিওর বিপরীত রূপান্তর। আমরা কি দুইটার ঘটনা বুঝছি কিছু? দুইটা গ্যালিলিও রূপান্তর আর গ্যালিলিওর বিপরীত রূপান্তর, এই দুইটা বিষয় কিছুটা বুঝছি কিনা? এরপরে তুমি পড়লে আরো বিষয়টা আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার স্যার যদি পাখির বেগটা ট্রেনের বেগের কম হতো তাহলে কি তাহলে এখানে মাইনাস করে বের করা যাইতো না? এখানে কি প্লাস করা লাগতো তখন? এই যে সিবিটা যে বের হইতো, তখন যদি আমি এইখানে এই চিহ্নটার পরিবর্তন হইতো, পাখিটা যদি এখানে থাকতো, তাহলে এখানে থাকলে সিবি তখন কিভাবে বের হইতো? সিবি তখন কিভাবে বের হইতো? এইখানে যদি থাকতো, এইটা যদি ভি হইতো, তাহলে সিবিটা বের হইতো কিভাবে? তখন এই জায়গাটা কি পুরো উল্টে যেত না? তখন হইতো কি এসি মাইনাস এবি, কি সিবি তাই হইতো না? এইখানে যদি থাকতো, তাহলে এখান থেকে এইখানে আছে কে? এইখানে কে আছে? এইখান থেকে এখানে আছে কে? ওই ব্যক্তি, গতিশীল কাঠামো। তাহলে গতিশীল কাঠামো এসি দূরত্ব অতিক্রম করছে, এখান থেকে এখানে কিন্তু গেছে। আর তখন পাখিটা হইলো, সে যদি কম বেগে গতিশীল থাকে, তাহলে এই ট্রেনের কামরা থেকে বা এই কাঠামো থেকে বের হয়ে আসবে পিছনে আসবে, তাহলে সে তখন এই বি বিন্দুতে আছে। তাহলে এই কাঠামো থেকে, গতিশীল কাঠামো থেকে এই পাখিটার অবস্থানটা তখন কতটুকু? সে তো আর সামনের দিকে নাই, সে কোন দিকে? পিছনের দিকে। কতটুকু? সেটাও কি সিবি না? তাহলে সেই সিবি সমান সমান কি হবে? তাহলে এই কাঠামোটা এই স্থির কাঠামো থেকে যত দূরে আছে সেটা তো আছে এসি মাইনাস কি হচ্ছে এবি, মাইনাস এবি। তাহলে এভাবে বের হইতো। আগের ঘটনাটা কিভাবে বের হয়েছিল? এবি মাইনাস এসি। এখন কিভাবে বের হয়ে গেছে? বুঝি নাই। এসি মাইনাস এবি যেভাবে বের বুঝছি হবে না, স্যার। হবে কিনা? সে ব্যাকে যাক আর ফরওয়ার্ডে যাক, হবে কিনা? হবে। যদি সে সমবেগে চলে, একই বেগে যদি চলতে থাকে, কম বেশি না হয়, তাহলে পাখিটা কোন জায়গায় থাকবে? বারবার এখানে থাকবে? এখানে থাকবে? থাকবে না, সে তখন এখানে অবস্থান করবে। তাহলে ওর সাপেক্ষে এই 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 কাঠামোর সাপেক্ষে পাখির অবস্থান কি? কোন দূরত্ব আছে? শূন্য। এক্স অক্ষ বরাবর কোন দূরত্ব আছে? নাই। তাহলে তাহলে সেই দূরত্বটা কি হবে? এক্স অক্ষ বরাবর যে দূরত্ব এক্স প্রাইম যদি ধরি, তাহলে সেটা কি হবে? এখান থেকে ওই কাঠামো এর সাপেক্ষে তো বের করতে হবে। তাহলে এর সাপেক্ষে এই ব্যক্তির যে কাঠামো, সেই কাঠামোর দূরত্ব এসি, আর এখান থেকে ওই ফ্লাইং বডির যে দূরত্ব সেটা হইলো এসি। তাহলে এখান থেকে আমরা এর দূরত্বটা কি বলতে পারি? ওই এসি মাইনাস এসি ইকুয়ালস টু 0। এটাও তো তোমার এই এই স্থির কাঠামোর সাপেক্ষেই বের করা হয়েছে, এই এসি মাইনাস ভিটি মূলত। তাহলে এসি মাইনাস ভিটি মানে কি? একই জিনিস না? যদি এখানে থাকতো, তখন আলটিমেটলি কোনো দূরত্ব অতিক্রম করতো না। তাহলে আমরা গতিশীল বস্তুর সাপেক্ষে গতিশীল বস্তুর সাপেক্ষে কোনো দূরত্ব থাকতো না।
তার সাথে সাথেই সে যেত। তাহলে এভাবেই আমরা মূলত এই গ্যালিলিওর বিষয়টা, আমি এটা প্রাথমিক কথা বললাম, আমি কিন্তু ভিতরে এখনো ঢুকি নাই। আমি প্রথম জানার চেষ্টা করলাম যে আসলে রূপান্তরটা কি, গ্যালিলিওর রূপান্তরটা কি। গ্যালিলিওর রূপান্তর কিন্তু তোমরা জিজ্ঞেস করলে বলো এই যে দুইটা কাঠামোর মধ্যে সম্পর্ক স্থাপন, এবং তাই হ্যাঁ একদম 100% সত্য কথা। তোমরা কিন্তু বইয়ের এই ভাষাটাই মস্তিষ্কে রাখো। আসলে রূপান্তর কি, রূপান্তর কোন কাঠামো থেকে কোন কাঠামো, আসলে কি বিষয়টা, এই কাঠামো থেকে এই কাঠামো, এই কাঠামো থেকে এই কাঠামো, কেমন যেন একটা হিজিবিজি লাগে এগুলো। এখানে হিজিবিজি না, তোমার একদম স্পেসিফিক কোন ঘটনার দূরত্বটা যে কোনো কাঠামো থেকে মাপা যায়। তাহলে ঘটনার দূরত্ব আমরা যদি গতিশীল কাঠামো থেকে ঘটনার দূরত্বটা মাপি, সেটা যদি স্থির কাঠামোর দূরত্বের সাহায্য নিয়ে মাপি, তাহলে ওই দুই দূরত্বের মধ্যে সম্পর্ক তৈরি হয়, সেটাকে বলা হয় গ্যালিলিও রূপান্তর। আর যদি স্থির কাঠামো থেকে ঘটনার দূরত্বটা মাপি এবং সেটা যদি গতিশীল কাঠামোর দূরত্ব, গতিশীল কাঠামো থেকে ঘটনার দূরত্ব, সেই দূরত্বের সাহায্য নিয়ে যদি মাপি, তাহলেও দুইটার ভিতরে সম্পর্ক তৈরি হয়। এই যে দুইটা সম্পর্ক, একটাকে বলি গ্যালিলিওর বিপরীত রূপান্তর, আর একটাকে বলি গ্যালিলিওর রূপান্তর। এবং এই যে রূপান্তর, এটা কার কার মধ্যে সম্পর্ক হইল? শুধু এক্স অবস্থানের মধ্যে। এরকম তাদের ওয়াই অবস্থানের মধ্যে সম্পর্ক আছে, জেড অবস্থানের মধ্যে সম্পর্ক আছে, সময়ের মধ্যে সম্পর্ক আছে, বেগের মধ্যে সম্পর্ক আছে, ত্বরণের মধ্যে সম্পর্ক আছে। এই সব কিছু আমাদের বের করতে হবে। তোমার বইয়ে কিন্তু এতগুলা সব আলাপ আলোচনা করে নাই, এবং আমাদের সব লাগবে। এখন আসো আমরা একে একে দেখি আমাদের কি কি লাগবে। এখন আমরা এখানে ছেড়ে আমরা এখন ট্রেন অমুক সমুক আর কিচ্ছু বলবো না। আমাদের কথা শর্ট করার জন্য, সংক্ষিপ্ত করার জন্য আমরা দুইটা কাঠামো ধরবো। একটা হইলো এক্স কাঠামো, মানে আরেকটা হলো এক্স প্রাইম। তার মানে একটা নন প্রাইম আর একটা প্রাইম। প্রাইম কাঠামো বলতেই তুমি মনে করবা গতিশীল। প্রাইম কাঠামোটাকে আমরা গতিশীল কাঠামোটাকেই প্রাইম কাঠামো বলি। তাহলে আমি একই চলক দিয়ে সবকিছু ধরবো। স্থির কাঠামো, গতিশীল কাঠামোতে চলকগুলো সব সেম থাকবে, কিন্তু গতিশীল কাঠামোতে থাকবে সব প্রাইম আকারে, আর স্থির কাঠামোতে থাকবে সব নন প্রাইম আকারে। তাহলে আমাদের একই চলক দিয়ে দুই কাঠামোর সবকিছু আমরা ধরে নিতে পারবো। আমাদের আলাদা আলাদা অনেক চলক এসে এখানে একটা হিজিবিজি অবস্থা তৈরি হবে না। যদি আমরা এখানে যদি আমরা এরকম যদি ধরি, এইটা হলো জেড, এইটা 0, এইটা ওয়াই, এইটা হইলো আমাদের এক্স। এখন আরেকটা হইলো গতিশীল কাঠামো, এই হইলো আমাদের প্রাইম কাঠামো জেড প্রাইম, এই হইলো 0 প্রাইম, এই হইলো আমাদের ওয়াই প্রাইম, আর এই হইলো আমাদের এক্স প্রাইম। তাহলে এখানে কিন্তু সব প্রাইম, তাহলে সব প্রাইম কাঠামো। এখানে কোনো একটা ঘটনা, একটা ইনসিডেন্ট, যে কোনো একটা ঘটনা, এই কাঠামোটা গতিশীল, এই কাঠামো থেকে ভি বেগে গতিশীল এবং সমবেগে, ভি সমবেগে গতিশীল। এই কাঠামোটা যদি ভি সমবেগে গতিশীল হয়, যে প্রাইম কাঠামো ভি সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল। তাহলে দেখো
এইটা যদি সমবেগে গতিশীল হয় তাহলে ওই যে আমি বলছিলাম যে এই কাঠামোটা যখন অপেরাইন কাঠামোর উপরে মিলিত অবস্থায় ছিল তখন একটা ফ্লাইং বডি এখানেও তাদের সাথে মিলিত অবস্থায় ছিল। এটা যখন বিবেগে গতিশীল হয়ে যাচ্ছে ফ্লাইং বডি সেও একটা বেগে গতিশীল হচ্ছে। তাহলে ফ্লাইং বডি যে বেগে গতিশীল হচ্ছে সেটা পরে। তাহলে এই ফ্লাইং বডি গতিশীল হয়ে সে এখান থেকে তোমার এই জায়গায় এসে অবস্থান করে এইখানে, এবং সে তোমাদের সহজে মানে আলোচনার সুবিধার্থে আমি আলোচনা করলাম সে শুধু এক অক্ষ বরাবরই গতিশীল, অনুভূমিক বরাবর গতিশীল। তাহলে এখান থেকে এইটা এ বিন্দু, এইটা বি বিন্দু, এইটা সি বিন্দু। তাহলে এই কাঠামোতে বসে ও কাঠামোতে বসে তুমি দেখতেছো, আর এখানে অপেরাইন কাঠামোতে বসে তোমার বন্ধু দেখতেছে। তাহলে তুমি দেখতেছো টি সময় পরে ওই ফ্লাইং বডি এ থেকে সি বিন্দুতে আসছে, ফ্লাইং বডির আসতে সময় লাগছে টি। তাহলে এই কাঠামোর সাপেক্ষে সময় ইকুয়ালস টু টি। তোমার বন্ধু কি দেখবে, এই ফ্লাইং বডি এই যে সি বিন্দুতে আসলো সে কত সময় উড়ে আসছে সে টাইমটা কি দেখবে, এই কাঠামোতে সময় কত, তাহলে স্যার একই টাইম দেখবে। কিন্তু সে যে টাইম দেখবে এই কাঠামোর সবকিছু আমরা প্রাইম আকারে ধরবো, এটা টি প্রাইম, যদিও টি এবং টি প্রাইম সমান, কিন্তু আমরা আলাদা করে ধরছি। কেন ধরছি? কারণ এটা হলো সব প্রাইমের হিসাব আর এটা হলো নন প্রাইমের হিসাব। এখানের টাইম টি, এখানের টাইম টি প্রাইম। তাহলে এখান থেকে এই কাঠামো যে চলছে এটা যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলছে, সে সময়টা কত, এই কাঠামোতে বসে সে কি দেখবে, সে দেখতেছে পাখিটা ওই এই কাঠামোটা এখান থেকে এ থেকে বিতে আসছে। তোমার বন্ধু ও দেখবে ওর বন্ধু এ থেকে বিতে চলে গেছে, তখন দেখবে পাখিটা এ থেকে সিতে চলে গেছে। তাহলে পাখিটা যতক্ষণ পর্যন্ত এ থেকে সিতে গেছে এর বন্ধু ততক্ষণ পর্যন্ত কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে, এ থেকে বিতে। এ থেকে বিতে। তাহলে এ থেকে বিতে যাওয়ার যে সময়, এ থেকে পাখিটার বা ঘটনাটা সিতে যাওয়ার সময়টা কি একই সময় না? এবং সেই সময় টোটাল সবকিছুই কিন্তু আমি ধরছি টি। তোমার বন্ধু সে দেখবে কি, সে কতক্ষণ চলছে টি প্রাইম। সে দেখবে কি পাখিতে সি বিন্দুতে আসছে, কতক্ষণ সময় ধরে সে পরে সি বিন্দুতে আসছে, মানে উড়ার ঘটনাটা কতক্ষণ পর্যন্ত স্থায়ী ছিল, সেও কি টি প্রাইম দেখবে। আলটিমেটলি এই টি প্রাইম আর টি কি সমান। তাহলে ও যে পাখিটাকে কতটুক সামনে দেখবে, এসি কত, ও দেখবে যে এক্স অক্ষ বরাবর সে দূরত্ব অতিক্রম করে এক্স, অনুভূমিক বরাবর। আর তোমার বন্ধু কি একই দূরত্ব অতিক্রম করতে দেখবে তাকে? না, বন্ধু কি একই দূরত্ব অতিক্রম করতে দেখবে না। তাহলে তার দূরত্বটা হইলো, এর দূরত্বটাকে আমরা ধরলাম স্যার বিসি। এক্স প্রাইম। এক্স প্রাইম, কোনো এখন আর বিসি টিসি নাই, সব দূরত্ব আমরা কি ধরবো, এখানে দূরত্ব সব থাকবে নন প্রাইমে আর ওখানে দূরত্ব থাকবে সব প্রাইমে। তাহলে তার দূরত্ব হইলো এসি। এসি মানেই আমরা কত ধরে নিছি, এক্স। আর ওই নন প্রাইম প্রাইম কাঠামো থেকে তার দূরত্ব কত, বিসি। বিসি, সেটা আমরা কত ধরে নিছি, এক্স প্রাইম। এখন ও কি এখান থেকে ওই উড়ন্ত বস্তুটা উপরে উঠছে বা নিচে নামছে, ওয়াই অক্ষ বরাবর এই তুমি যতটুকু তাকে উপরে দেখবা ওই প্রাইম কাঠামো তাকে কি দেখবে, একই উপরে দেখবে কিনা, একই উপরে দেখবে কিনা, হ্যাঁ একই উপরে দেখবে। তাহলে এই যে দূরত্ব এটা কোথায়, এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বা এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। আর এইটা কোথায়,
এটাও, এটা যেহেতু প্রাইম কাঠামো তাহলে এক্স প্রাইম অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব কত ধরবো? ওয়াই, এখানে তার ওয়াই প্রাইম বরাবর দূরত্ব কত হবে? ওয়াই প্রাইম। জেড অক্ষ বরাবর তার দূরত্ব কত হবে? জেড, জেড প্রাইম অক্ষ বরাবর তার দূরত্ব কত হবে? জেড প্রাইম ধরলাম। তাহলে এখানে পাখিটা কি করতেছে? অনুভূমিক বরাবর উঠতেছে, ফলে এই দূরত্বের ভেরিয়েশনটা আসতেছে অনুভূমিক বরাবর। পাখিটা কিন্তু তুমি দেখো যখন 3 ডাইমেনশনালে আমরা চিন্তা করি, পাখিটা যদি এভাবে উড়ে আর এখানে বসে যদি আমি দেখি, শুধুমাত্র আমি কি দেখব? সে সামনের দিকেই যাচ্ছে, মানে অনুভূমিক বরাবর দূরত্বই অতিক্রম করতেছে। সে উপরে উঠতেছে না, সে এদিকে আসতেছে না, এদিকেও যাচ্ছে না। তার মানে তার জেড অক্ষ বরাবর কোনো পরিবর্তন নাই, ওয়াই অক্ষ বরাবর কোনো পরিবর্তন নাই, শুধু কোন অক্ষ বরাবর পরিবর্তন? এক্স অক্ষ বরাবর। তাহলে ও পাখিটাকে ওয়াই অক্ষ বরাবর যে জায়গায় দেখবে, ও পাখিটাকে ওয়াই অক্ষ বরাবর একই জায়গায় দেখবে। ও জেড অক্ষ বরাবর যে জায়গায় দেখবে, ও তাকে জেড অক্ষ বরাবর একই জায়গায় দেখবে। কিন্তু পাখিটা যদি এরকম উঠতো তাহলে কি হইতো? তাহলে তুমি দেখো খেয়াল করে, 3 অক্ষ বরাবরই তার পরিবর্তনটা হইতো, সামনেও যেত, উপরে উঠতো, আবার ওখান থেকে কি জেড অক্ষ বরাবর। তাই তুমি যদি ঘরের মেঝে বসে থাকো, পাখিটা যদি এরকম যায়, তাহলে এখানে যদি অক্ষ থাকে, তাই তুমি যদি তাকে পেতে চাও, তাহলে তোমার কি করতে হবে? এক্স অক্ষ বরাবর যেতে হয়, ওয়াই অক্ষ বরাবর যেতে হয়, জেড অক্ষ বরাবর। তাহলে তোমার এভাবে গেলে 3 অক্ষ বরাবরই পরিবর্তন হয়, কিন্তু এভাবে গেলে শুধুমাত্র কোন অক্ষের পরিবর্তন হয়? শুধু এক্স অক্ষের পরিবর্তন হয়, আর 2 অক্ষের কোনো পরিবর্তন হয় না। এখন যদি আমি গ্যালিলিওর রূপান্তরের সম্পর্কগুলো এদের ভিতরে সেট করি, তাহলে কি হবে? গ্যালিলিওর রূপান্তরের সম্পর্কগুলো হবে এখানে এক্স প্রাইম সমান সমান, এক্স প্রাইম সমান সমান কি হবে? এক্স প্রাইমটা হবে এতটুক দূরত্ব, তাহলে এটা হবে এক্স দূরত্ব থেকে এখানে এইটুক বাদ, তাহলে এক্স মাইনাস ভিটি বলা যায়? হ্যাঁ স্যার। এটা কিন্তু বলা যায়। আমি যদি ওয়াই প্রাইমের সাথে সম্পর্ক বের করি, তাহলে ওয়াই প্রাইম সমান সমান কি বলতে পারবো? ওয়াই, ওয়াই মাইনাস ভিটি। না স্যার ওয়াই হবে, Y হবে। এর তো পরিবর্তন হয়নি। কোনো পরিবর্তন নেই, শুধু ওয়াই হবে। কারণ ভিটি ওটা তো এক্স অক্ষ বরাবরের পরিবর্তন রে বাবা, সে তো সামনে পিছে আসতেছে। এখান থেকে যতটুক দূরত্বে আছে এখান থেকে ততটুক দূরত্বে নাই, কিন্তু এখান থেকে তার ওয়াই দূরত্ব আর এখানে পাখির ওয়াই দূরত্ব কি আলাদা? সমান। তাহলে ওয়াই দূরত্বে আবার ভিটি কেন টেনে আনতেছো? বুঝো নাই? একটু চিন্তা করো, তোমরা কিন্তু এইসব জায়গায় ভুলগুলো করো, এইগুলো দিয়ে অঙ্কও আছে। জেড অক্ষ বরাবর দূরত্ব কি হবে? জেড প্রাইম ইকুয়ালস টু কি হবে? জেড। জেড। টি প্রাইম সমান সমান কি হবে? টি। টি। এইগুলাকে বলা হয় গ্যালিলিওর রূপান্তর। এখন বিপরীত রূপান্তরটা কি হবে? তাহলে তুমি দেখো এখানে আমি কি বের করছি? আমি গতিশীল কাঠামোর স্থানাঙ্ক গুলাকে স্থির কাঠামোর সাপেক্ষে সব বর্ণনা করছি কিনা? করছি কিনা? বুঝো নাই? গতিশীল কাঠামোর স্থানাঙ্ক গুলাকে আমি স্থির কাঠামোর সাপেক্ষে সব প্রকাশ করছি, এটাই গ্যালিলিওর রূপান্তর। আবার যদি আমি এখন গতিশীল কাঠামোর মানে স্থির কাঠামোর বিষয়গুলোকে সব গতিশীল কাঠামোর সাপেক্ষে বের করি, তাহলে কি আসবে? তাহলে আসবে কি? ভিটি। তাহলে আসবে কি? ভালো করে খেয়াল করো। তাহলে আসবে এখানে
এখানে আসবে এই x ইকুয়ালস টু ওর এই x প্রাইম আর এইটুকু হলো ভিটি, তাহলে x ইকুয়ালস টু আসবে x প্রাইম প্লাস ভিটি। y ইকুয়ালস টু কি আসবে? ওয়াই প্রাইম। হ্যাঁ, সুপার গ্লু দিয়ে কি করবা? এখন না, আমি আসতেছি পরে, যাও। তাহলে y ইকুয়ালস টু কি হবে? y ইকুয়ালস টু হবে y প্রাইম, এটা। আবার z ইকুয়ালস টু কি হবে তাহলে? z প্রাইম। জেড প্রাইম। t ইকুয়ালস টু কি হবে তাহলে? এইগুলাকে বলা হয় গ্যালিলিওর বিপরীত রূপান্তর। এখন তোমাদের মাথার ভিতরে একটা কাজ করে যে এখানে জাস্ট সাইড চেঞ্জ করে দিলাম আর এইটারই মাত্র একটা জায়গায় পরিবর্তন হচ্ছে, বাকিগুলো তো y প্রাইম ইকুয়ালস টু y লিখি আর y ইকুয়ালস টু y প্রাইম লিখি, একই তো কথা। নো, এখানে কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। সুতরাং বিপরীত রূপান্তরে তুমি হয়তো অনেকে বলতে পারে যে y ইকুয়ালস টু y প্রাইম না লিখে স্যার আমি লিখছি y প্রাইম ইকুয়ালস টু y, এইটা কোনোভাবেই এখানে গ্রহণযোগ্য হবে না। যদি লিখতে বলে আর তোমরা যদি কেউ এটা লিখো, একদম কেটে জিরো দিয়ে দিবে। এইখানে কিন্তু এই সব পণ্ডিতই চলবে না। এখানে এই কোন কাঠামোর ঘটনা কোন কাঠামোর সাপেক্ষে বের করতেছি ফাংশনের মতো, কে কার অপেক্ষক হচ্ছে এটা স্পষ্টভাবে এখানে বুঝাইতে হবে। এখানে কি, এখানে যখন আমরা এগুলো লিখতেছি তখন এক্স প্রাইম মানে গতিশীল কাঠামোর বিষয়টা সে নির্ভর করতেছে স্থির কাঠামোর চলকের উপরে। তার মানে স্থির কাঠামোর চলকটা হচ্ছে ফাংশন। তখন মানে এটা হইলো তোমার কিন্তু স্থির কাঠামোর বিষয়গুলো সব চলক হয়ে যাচ্ছে, মানে সেই চলকের ফাংশন হচ্ছে গতিশীল কাঠামোর বিষয়টা। তোমরা যে এফ অফ এক্স ইকুয়ালস টু অমুক সমুক পড়ো বা সেট ফাংশন করে আসছো, বা তোমরা ওই যে লেখচিত্র অঙ্কন করতা y ইকুয়ালস টু এক্স মাইনাস 5, তখন এক্স এর যে বিভিন্ন মান বসাইতা, তখন কি এটা একটা সমীকরণ, এটা হলো y এর সমীকরণ। তাহলে এই ওয়াইটা কি? ওয়াইটা হলো এক্স এর ফাংশন, মানে এক্স এর উপরে ডিপেন্ড করতেছে। তাহলে এখানেও তোমার কি করতেছে, এখানে তোমার সব এই এক্স প্রাইম ভ্যালুটা তোমার এক্স এর উপরে ডিপেন্ড করতেছে, মানে গতিশীল কাঠামোর অবস্থানটা স্থির কাঠামোর অবস্থানের উপর নির্ভর করতেছে। তার মানে স্থির কাঠামোর এই চলকটা হচ্ছে ফাংশন। এইখানে যখন ঘটনাটা ঘটতেছে তখন কি ঘটতেছে, তখন কি হচ্ছে, সেও ফাংশন হচ্ছে। তখন তোমার গতিশীল কাঠামোর যে চলক সে হচ্ছে তার ফাংশন। সুতরাং বিষয়টা কিন্তু ডিফারেন্ট। বুঝো নাই? ঘটনাটা বুঝছো কিনা? এটা কিন্তু কিছুই না, জাস্ট আমি ধারণা দিলাম। এখন আমাদের যে চলকগুলা সেটা হলো বেগের চলক, ত্বরণের চলক কিভাবে পাওয়া যায় সেই জিনিসগুলা আমি আগামী দিন দেখাবো। এই যে বিষয়টা আমি বলতেছি বারবার তোমরা পড়ে তোমার এই চ্যাপ্টার মানে আর তোমার পড়া লাগবে না, সামনে এত তাড়াহুড়ো করারও কিছু নেই। তুমি যেটুক আমি এখানে যা দেখাইতেছি এইটুক যত সম্ভব তোমরা ক্লিয়ার করার চেষ্টা করো। এইটুক ক্লিয়ার, যদি অস্পষ্টতা তারপরও তো থাকবে, কিন্তু তোমরা যতদূর সম্ভব তোমরা ক্লিয়ার করার চেষ্টা করো, তা নইলে তোমাদেরই কষ্ট হবে বুঝতে। তাহলে এইটুক ক্লিয়ার করো। এরপরে কিভাবে আমরা ওখান থেকে বেগের হিসাব বের করব, ত্বরণের হিসাব বের করব, এই বিষয়গুলো আরেকটু টেকনিক্যাল এবং খুব ইন্টারেস্টিং বেসিক, যেটা হয়তো বা বইয়ে ওইগুলো মনে হয় বের করে নাই, কিন্তু ওগুলো আমাদের লাগবে, আমরা বের করব। স্যার এর আগে যে আইনস্টাইনের আপেক্ষিকতা আর মাইকেলসন মডেলের পরীক্ষা ওগুলোও পড়বো সাথে? না, তোরে যা পড়তে বলছি কথা শুনে ওই পর্যন্ত পড়বি। মাইকেলসন মর্লি পড়তে গেলে এই গ্যালিলিওর রূপান্তর ক্লিয়ার থাকতে হবে, তাছাড়া মাইকেলসন মর্লি হবে না। সুতরাং গ্যালিলিওর রূপান্তরই এখন মূল টার্গেট। স্যার রেকর্ডটা একটু দিয়ে দিন স্যার, মাঝখানে কারেন্ট গেছিল বুঝিনি। রেকর্ড তো দিয়ে দেব, রেকর্ড দিয়ে দেব, এটা হইলো গ্রুপে আমরা দিব। স্যার রেকর্ড তো স্যার অনেক দেরি হয়ে গেছে দিতে স্যার।